ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতির সেকেন্ড চ্যাপ্টার থেকে সেকেন্ড পার্ট। এর আগের দিন আমরা কিন্তু অলরেডি এক নম্বর পার্টটা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যাশনাল ইনকাম, যার কিনা ফার্স্ট পার্টটা অলরেডি আমরা আলোচনা করেছি। এই ভিডিওটির শেষেও ফার্স্ট পার্টটার লিঙ্ক দেওয়া থাকবে, এমনকি ডেসক্রিপশনও দেওয়া থাকবে, আর চাইলে তোমরা প্লে লিস্টে গিয়ে যে কোনো সময় ভিডিওটি কিন্তু দেখে নিতে পারো। তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগের দিনের ভিডিও নিরিখে, কারণ আজকের যদি দেখো তাহলে তোমাদের আগের দিন ভিডিওটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে চ্যানেলের সমস্ত নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। দেখো, আজকে আমরা জানবো কারক মূল্য বা ফ্যাক্টর কস্ট কাকে বলে, বাজার দর কাকে বলে, এবং তারপরে যা আসছে সব তো আস্তে আস্তে দেখতেই পাবো। দেখো, কারক মূল্য একটি পণ্য ও পরিষেবার উৎপাদনকারী সংস্থার উৎপাদনের উপকরণের জন্য যা খরচ হয় তাকে সূচিত করে। যেমন কিনা এর মধ্যে কি কি থাকতে পারে, বেতন ও ভাতা থাকতে পারে, যন্ত্রপাতি খরচ থাকতে পারে, জমির খরচ থাকতে পারে ইত্যাদি, কিন্তু এই ফ্যাক্টর কস্টের মধ্যে থাকে। আমরা এক কথায় বলতেই পারি যে ফ্যাক্টর কস্ট বা কারক মূল্য হলো সেই রকম একটা খরচ যেটা কিনা কোনো একটা পণ্য তৈরি করতে কোম্পানির ভেতরেই যে টাকা খরচ হয় তাকেই বলতে পারি ফ্যাক্টর কস্ট। হতে পারে সেটা যে লেবাররা আছে বা শ্রমিকরা আছে যারা কাজ করছে তাদের বেতন ভাতা, তারপর সে যে জমিটার মধ্যে কোম্পানিটা রয়েছে তার জন্য যে রেন্ট দিতে হয় বা ভাড়া দিতে হয় সেটা, এমনকি কোন একটা কিছু তৈরি করার জন্য যে পরিমাণ কাঁচামালের দরকার হচ্ছে সেটা, এই সবকিছু মিলিয়ে কিন্তু কি বলা হয়, তাকে ফ্যাক্টর কস্ট বলা হয়। দেখো একটা সমীকরণ দিয়ে বোঝানো হয়েছে ফ্যাক্টর কস্টটা। দেখো, ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু এমপি। এমপি মানে এই মার্কেট প্রাইস, কিছুক্ষণ পরে বলছি এমপি পুরো ব্যাপারটা কি। এমপি থেকে যদি মাইনাস করা যায় ইনডাইরেক্ট ট্যাক্স, মাইনাস করা যায় সাবসিডিজ, মার্কেট প্রাইস থেকে যদি তার মানে কি সাবসিডি বা ভর্তুকি যদি আমরা বাদ দিয়ে দিই, আবার মার্কেট প্রাইস থেকে যদি ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা কি পেতে পারি, ফ্যাক্টর কস্ট পেতে পারি, তাই তো? এবার আমরা ভালো করে কিছুক্ষণ পরে উদাহরণের সাহায্যে বুঝবো। দেখো এবার কি আছে, বাজার দর। বাজার দর মানে হলো মার্কেট প্রাইস। দেখো কি বলেছে, ক্রেতা যখন বাজারে কোনো পণ্য ক্রয় করে তখন সেই বাজার দরে ক্রয় করে। বাজার দর পেতে গেলে কারক মূল্য থেকে ভর্তুকি বাদ দিতে হবে। তাহলে বাজার দর বলতে বলো আমি তুমি বা যারাই বাজার থেকে কোনো জিনিস আমরা কিনে থাকি সেটা কিন্তু কি মার্কেট প্রাইসে কিনে থাকি বা বাজার দরে কিনে থাকি। এবার বাজার দরের মধ্যে কি কি রয়েছে এটা দেখি আসো। সমীকরণে বলা রয়েছে, দেখো, মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু এফসি। এফসি মানে এই ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডিজ। এই সাবসিডিজটা যদি এই ফ্যাক্টর কস্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের থেকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আমরা কি পেতে পারি, বাজার দর পেতে পারি। এবার এই যে কারক মূল্য আর এই বাজার দর, এই দুটাকে বোঝার জন্য আমরা তুলনামূলক একটা পার্থক্য নিয়ে এসেছি। দেখো কি আছে, কারক মূল্য বা ফ্যাক্টর কস্ট ও বাজার দর বা মার্কেট প্রাইসের মধ্যে পার্থক্য। দেখো, কারক মূল্য, ধরে নাও কোনো একটা পণ্য তৈরি করতে বা কোনো একটা বিস্কিটের প্যাকেট বা ধরো বা কোনো একটা কিছু তৈরি করতে শ্রম খরচ হচ্ছে 500 টাকা। ভালো করে বুঝবে, ঠিক আছে? 500 টাকা খরচ হচ্ছে। উৎপাদনের মূল্য 500 টাকা। শ্রম মানে কি, এটা এই যে লেবার শ্রেণীর যাদের বেতন বা ভাতা দেওয়া হলো 500 টাকা। উৎপাদন মূল্য বা কাঁচামালের জন্য 500 টাকা। জমির খরচ বা জমির ভাড়ার জন্য 200 টাকা। আর এই যে আমরা একটা কোম্পানি খুললাম, শুধুমাত্র কি খরচই করব, লাভ করব না? তাহলে এই যে 100 টাকা লাভ করলাম, তাহলে টোটাল কত হলো, 500 500 1000 2 1200 আর 100 1300 টাকা। এই যে 1300 টাকা এটাই তাহলে কারক মূল্য বা ফ্যাক্টর কস্ট। বুঝতে পারলে তাহলে ফ্যাক্টর কস্ট বা কারক মূল্য কাকে বলে? এবার দেখো, বাজার দর বা মার্কেট প্রাইস বোঝার জন্য এই যে আমরা কারক মূল্য বা এটা তো পুরোপুরি কোম্পানি লাভ করলো, কোম্পানি 100 টাকা লাভ করলো, তাদের জমির ভাড়া দিল, উৎপাদনের মূল্য বা কাঁচামালের জন্য টাকা দিল, শ্রমিকদের বেতন বা ভাতা দিল। এবার এই যে ফাইনাল যে টাকাটা পেলাম আমরা 1300 টাকা, এটাই তাহলে পণ্যের মূল্য 1300 টাকা। এবার এই যে 1300 টাকা এর মধ্যে গভর্নমেন্ট কি করলো, ট্যাক্স লাগালো। কারণ কি, আমাদের তো শুধু উৎপাদন করলেই হবে না, এটা তো গভর্নমেন্টের রাস্তা ইউজ করে আমাদের বিক্রি করতে হবে জিনিসটা। এই যে গভর্নমেন্টের রাস্তা যে আমরা ইউজ করব সেজন্য অবশ্যই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এই ট্যাক্সটাই ধরে নাও এই পরোক্ষ কর দিলাম আমরা 500 টাকা।
হয়ে গেল কত টাকা? 1800 টাকা হয়ে গেল, 1800 টাকা হয়ে গেল। এবার গভর্নমেন্ট দেখলো যে পণ্যটা তৈরি করা হচ্ছে এটা দেশের নাগরিকদের জন্য অনেক ভালো, গভর্নমেন্ট কি করলো, এখান থেকে কিন্তু এই ভর্তুকি 200 টাকা বাদ দিয়ে দিল, -200 বাদ দিয়ে দিল। তাহলে কি হলো দেখো, এই যে পণ্যের বাজার বা বাজার দরটা কি হয়ে গেল 1300 টাকা, এই 1300 টাকা। এবার এই যে পরোক্ষ কর নিল গভর্নমেন্ট নিল 500 টাকা, এখান থেকে মাইনাস হয়ে গেল কত 200 টাকা, তাহলে টোটাল হয়ে গেল কত 1600 টাকা। এই যে 1600 টাকা এটাই কিন্তু কি বাজার দর। আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে দেখো জাতীয় আয় পরিমাপ পদ্ধতি, কি কি পদ্ধতিতে জাতীয় আয়টা পরিমাপ করা যায়। প্রথমে আছে সাইমন কুজনেটস জাতীয় আয় পরিমাপের জন্য নিম্নলিখিত 3টি পদ্ধতির অবতারণা করেছে, মানে এই 3টি পদ্ধতিতে কিন্তু জাতীয় আয়টা পরিমাপ করা যায়। দেখো প্রথম পদ্ধতি কি বলেছে, উৎপাদন পদ্ধতি বা প্রোডাক্ট মেথড। এটার মধ্যে কি বলেছে, এই পদ্ধতিতে কোন একটি দেশে এক বছরে, ভালো করে লক্ষ্য রাখবে, এক বছরে যে পরিমাণ পণ্য পরিষেবা উৎপাদন হয় তার নিট মূল্যকে চূড়ান্ত পণ্য বলা হয়, যা জিডিপি নির্দেশ করে। তাহলে আমরা বলতেই পারি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যে পণ্য উৎপাদন হচ্ছে বা তার যে মার্কেট ভ্যালু সেটাই তাহলে বলতে পারি উৎপাদন পদ্ধতির মধ্যে পড়ে। দেখো এই ক্ষেত্রে দেশের নাগরিকগণ বিদেশ থেকে যে আয় করে তা জিডিপির সাথে যুক্ত হয় এবং অবচয় বাদ দেওয়া হয়। তো এই যে জিডিপি সম্পর্কে বা এই অবচয় কথাটাকে যদি তোমাদের কেউ নতুন মনে হয় তাহলে অবশ্যই তোমরা আগের দিনে ভিডিওটি দেখে আসতে পারো, সেটা দেখলে তাহলে অবশ্যই তোমাদের এই জিডিপি সম্পর্কে আর অবচয় সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অবচয়কে কিন্তু কি ডেপ্রিসিয়েশন বলেছিলাম আগের দিন, তাই তো। দেখো এরপরে আয় পদ্ধতি। আয় পদ্ধতিটা কি, এই পদ্ধতিতে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এবং বাণিজ্যিক সংস্থার কর্মরত ব্যক্তিদের নিট আয় প্রাপ্ত হয়। জাতীয় আয় পরিমাপ করতে করদাতা ও আয়করদাতা উভয় শ্রেণীর ব্যক্তিগণের সেবা পরিমাপ করা হয়। তাহলে আয় পদ্ধতিটা বলতেই পারি আমরা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যত টাকা আয় করছি সেটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা জাতীয় আয়টা পেতে পারি, তাই তো। দেখো এরপর কি বলেছে, এই পদ্ধতিতে বিভিন্ন আয় শ্রেণীভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে কিছু ব্যক্তির আয় দিয়ে তার গড় হিসাব করে জাতীয় আয় পরিমাপ করা হয়। আচ্ছা, গড় হিসাব করা হয়, সবারটা তো আর জানা যায় না, এই জন্য 50 জনেরটা ধরা হলো, 50 জনের মধ্যে দেখা হলো আর ওদের সঙ্গে গড় হিসাব করে দেওয়া হলো যে আরো 10 জনের, যে 50 জন যা করেছে আর বাদ বাকি 10 জনকে তাই ধরে দেওয়া হলো। এভাবে করে গড় হিসাব করে আমরা করতেই পারি। এই গেল দুইটা পদ্ধতি। এরপর 3 নম্বর পদ্ধতিটা দেখো, ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি এটাকে এক্সপেন্ডিচার মেথড বা কনজাম্পশন মেথডও বলা হয়। সাধারণভাবে আয়ের অর্থ ব্যয়িত হয়, যেটা আমরা আয় করব সেটাই তো ব্যয় হবে, তাই তো। দেখো কি বলেছে, নতুবা সঞ্চিত হয়। আমরা যে টাকা আয় করছি সেটা হয় ব্যয় হবে না হয় সঞ্চয় হবে, এই দুটোর মধ্যে একটাই তো হবে, তাই তো। দেখো এই পদ্ধতি উপভোক্তার আয় ও ব্যয় হিসাব পাওয়া কষ্টসাধ্য। আচ্ছা, এখন আমি তো ইনকাম করছি এত টাকা, আমি তো কিছু টাকা সঞ্চয় করতে পারি, আমি কি সবাইকে বলে করবো ভাই আমি এত টাকা সঞ্চয় করছি? এটা তো নিশ্চয়ই বলে করবো না। এই জন্য এটা এই ব্যয়টা বা এই সঞ্চয় করাটা এটা কিন্তু পুরোপুরি কি ব্যক্তিগত। এই জন্য এই ব্যয় হিসাবটা কি করা হচ্ছে, পাওয়া কষ্টসাধ্য। ফলে এই পদ্ধতি সাধারণভাবে কিন্তু কি ব্যবহৃত হয় না। ভারতীয় জাতীয় আয় পরিমাপের জন্য উৎপাদন পদ্ধতি ও আয় পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। তার মানে আমরা জানতে পারলাম যে এই পদ্ধতিটা কিন্তু খুব একটা বেশি ব্যবহৃত হয় না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।